প্রশ্ন করি, বাংলাদেশের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় বন্ধু দেশ এখন কোনটা? বেশিরভাগ ক্ষেত্রেই সেটার উত্তর হচ্ছে চীন বা চায়না। বর্তমানে চীন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টর বা বিনিয়োগকারী। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী নিজে চীন সফরে যাচ্ছেন এই জুলাই মাসে। চীন বাংলাদেশের 98% পণ্যের জন্য ট্যারিফ বা শুল্ক মওকুফ করে দিছে, যেটা বাংলাদেশের জন্য লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে প্রমোশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ব্রিজ, বাংলাদেশের অবকাঠামো যেমন সেতু কিংবা হাইওয়ে নির্মাণের কথা বলেন, এনার্জি সেক্টরের কথা বলেন, টেকনোলজির কথা বলেন, প্রত্যেকটা সেক্টরেই চীনের অবদান অনেক। তবে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, চীনের সাথে এই যে এত বন্ধুত্ব বাংলাদেশের এখন, এই বন্ধুত্বের সূত্রপাতটা আসলে হয়েছিল কিভাবে, এইটার ইতিহাসটা আসলে কি? প্রাচীনকাল থেকে আজকে পর্যন্ত চীন যে বাংলাদেশের একটা বন্ধু রাষ্ট্র হইল, এটার হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুটা যদি করি খুবই প্রাচীন সময় থেকে, তখন থেকেই কিন্তু চীনের সাথে তৎকালীন বাংলার একটা কানেকশন বা যোগাযোগ ছিল। এই কানেকশনটার প্রমাণ না আপনি চীনের সেই চিং ডাইনেস্টির সময়কাল থেকেই পাবেন। চীনের কিন্তু ঐতিহাসিক একটা সিল্ক রোড ছিল, যেটা দিয়া ওরা পুরা দুনিয়াব্যাপী বাণিজ্য করত। সেইটার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ কিন্তু ছিল তৎকালীন বাংলা। প্রাচীনকালে যে চীন ছিল এবং যে ভারতীয় উপমহাদেশ ছিল, এদের মধ্যে আপনি যে একটা বাণিজ্যিক কানেকশন করবেন, একটা সাংস্কৃতিক কানেকশন করবেন, এইটার জন্য সিল্ক রোডটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই রুটের মাধ্যমে কিন্তু বৌদ্ধ ধর্মের যে প্রসারটা হয়েছে, বৌদ্ধ পণ্ডিতরা যে অনেক সহজে বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারতেন, এইটা এই রোডের মাধ্যমেই সম্ভব হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একজন তীর্থযাত্রীর নাম আপনারা জানেন, নাম সুয়ানজাং বা হিউয়েন সাং। আপনি মনে হয় হিউয়েন সাং নামে তাকে বেশি চিনি। উনার মতন তীর্থযাত্রী সপ্তম শতকে সাবকন্টিনেন্ট অর্থাৎ ভারতীয় উপমহাদেশে আসছিলেন। তারও আগে আপনি যদি চিন্তা করেন, ফাহিয়েন বা ফাসিয়েনের মতন সন্ন্যাসীরা বাংলায় আসছিলেন। উনারা যে ওইখান থেকে এত দূরপথ ভ্রমণ করে বাংলায় আসছেন, তার মূল উদ্দেশ্য ছিল বুদ্ধের যে শিক্ষাটা আছে এটা সংগ্রহ করা, আর বৌদ্ধ ধর্মের জন্য যেসব পবিত্র জায়গাগুলো আছে, স্থানগুলো আছে, ওইগুলো একটু ঘুরে যাওয়া। তবে একটা জিনিস খেয়াল করেন, উনারা যে ওইখান থেকে আমাদের দেশে আসছেন, তার কারণে উনাদের যে কালচার বা সংস্কৃতি আছে, এইটা যেমন আমরা জানতে পারছি, আমাদের যে কালচারটা এইটাও কিন্তু উনারা দেখা গেলেন। শুধু কালচার না, এটা কিন্তু ধর্মের ক্ষেত্রেও সত্য, যেটাকে আমরা কালচারাল অ্যান্ড রিলিজিয়াস এক্সচেঞ্জ বলতেছি। আমাদের ধর্ম কালচার সম্পর্কে উনারা শিখলেন, উনাদের ধর্ম কালচার সম্পর্কে আমরা শিখলাম। এই ক্ষেত্রে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের কথা বলতেই হয়। উনি কিন্তু একজন বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত আর শিক্ষক ছিলেন। উনি কিন্তু বাংলার পাহাড়পুর থেকে চীনের বিভিন্ন অঞ্চলে যান, স্পেশালি দক্ষিণ পশ্চিম দিকের একটা অঞ্চল শিজাং তথা তিব্বতে বৌদ্ধ ধর্মের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সবই কিন্তু ঐতিহাসিক নিদর্শন হিসেবে আজ পর্যন্ত স্মরণীয়। আপনি এখন তাকান বাণিজ্যের দিকে, দুই দেশের মধ্যে মেরিটাইম ট্রেড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। চট্টগ্রাম বন্দরের অবদান এই ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ। চীনের মানুষজন বাংলায় পানি পথে অর্থাৎ পানির উপর দিয়ে আসতো, তারা সাথে করে সিল্ক, পোর্সেলিন এইসব জিনিস নিয়ে আসতো, আয়না বাংলায় বেচতো, আর এইখান থেকে মশলা, কাপড় এইরকম আরো অন্যান্য প্রোডাক্ট যেগুলা লোকাল স্থানীয় প্রোডাক্ট, এইগুলা কিনে নিয়ে চীনে যাইতো। তখনকার চীনে একটা সিস্টেম ছিল, নাম হচ্ছে ট্রিবিউটারি সিস্টেম। চীনের আশেপাশে যে দেশগুলো আছে, ওরা চীনের এম্পায়ারদের সুপ্রিমেসি স্বীকার করে নিত। এইটার বিনিময়ে এইসব স্টেট ট্রেডের সুবিধা, বাণিজ্যের সুবিধা কিংবা পলিটিক্যাল বা রাজনৈতিক সুবিধাও পাইতো। ইন্টারেস্টিং ফ্যাক্ট, বাংলাও এই ট্রিবিউটারি সিস্টেমের অংশ ছিল বলে প্রমাণ পাওয়া যায়। তো বুঝতেই পারতেছেন, এতক্ষণ ধরে আমি আপনাদেরকে প্রমাণ করার চেষ্টা করতেছি, চীনের সাথে কিন্তু এই বাংলা অঞ্চলের তৎকালীন সময়ে ট্রেড বা ব্যবসা বলেন, সংস্কৃতি বলেন, মানুষের সাথে মানুষের কানেকশন বলেন কিংবা ধর্ম বলেন, প্রত্যেকটা জায়গাতেই কানেকশন বা যোগাযোগ ছিল। হঠাৎ করে চীন আর বাংলার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়ে যায় নাই। তবে ব্রিটিশ শাসন যখন ছিল, তখন এই সম্পর্কটা বেশ সীমিত হয়। তার কারণ আপনারা বুঝতেই পারতেছেন, ব্রিটিশরা এখানকার যে লোকাল প্রোডাক্টগুলো ছিল, এই যে মশলা, কাপড় এইসবের কথা বললাম, এই জিনিসগুলো ব্রিটিশরা নিজেরাই কন্ট্রোল করত, আর তাদের দেশের সাথে তারা যেইভাবে চায় সেইভাবেই বাণিজ্য করত। কিন্তু তারপরেও ইনডাইরেক্টলি চাইনিজ প্রোডাক্ট বাংলায় আসে ব্রিটিশদের ট্রেড নেটওয়ার্কের থ্রুতে। আপনি যদি পাকিস্তান শাসন আমলে যান, চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে বাংলাদেশি লিডারদের কিন্তু বেশ ভালো সম্পর্ক ছিল। তো আসলে বাংলায় চাইনিজ ইনফ্লুয়েন্স সব সময়ই ছিল। বাংলাদেশ যখন স্বাধীন হয়, স্বাধীনতার পরে চীনের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক শুরু হয় 1975 সালে। এই সালটাতেই কিন্তু চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় অক্টোবরের 4 তারিখে, আর বাংলাদেশের সাথে কূটনৈতিক একটা সম্পর্ক গড়ে তোলে। আর এরপর থেকেই দুই দেশের সম্পর্কের একটা ডেভেলপমেন্ট হয়। একদম শুরু থেকেই কিন্তু চীন জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বাংলাদেশকে পলিটিক্যাল বা রাজনৈতিকভাবে সহায়তা প্রদান করে। বাংলাদেশ আর চীনের সরকারের মধ্যে হাই
লেভেল ভিজিট চলতেই থাকে। এর আগে 1952 সালে যখন তৎকালীন পাকিস্তানের একটা ডেলিগেশন টিম চীনে যায়, সেটার একজন সদস্য হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তখন চীন ভিজিট করেন, আর তার সেই ভিজিটের বর্ণনাই তিনি দেন আমার দেখা নয়া চীন বা দ্য নিউ চায়না অ্যাজ আই স বইটাতে। শুধু যে বইয়ের মধ্যে জিনিসটা লিমিটেড ছিল ব্যাপারটা ওইরকম না। চীন ভিজিট করে ওই দেশটা দেখা উনি স্বচক্ষে যা যা কিছু শিখছিলেন সেইগুলার অনেক কিছুই কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পরে এই দেশে উনি প্রয়োগ করতে আগ্রহী ছিলেন। যেমন ধরেন কমিউনিটি এনগেজমেন্ট, আমি একটা রাস্তা বানাবো, আমি লোকাল মানুষদেরকে বলবো তোমরা আমাকে এখানে হেল্প করো রাস্তাটা বানাইতে, কারণ এই রাস্তাটা তুমি ইউজ করবা। এই যে একটা ইনফ্রাস্ট্রাকচার রাস্তা অবকাঠামো বানাইতে আমি মানুষের হেল্প নিতেছি, কমিউনিটিকে এনগেজ করতেছি, এইটাই হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট। এইটার মতন জিনিসগুলা উনি সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশে প্রয়োগ করতে চাইছিলেন চীন থেকে ইন্সপায়ার্ড হয়ে। আমি এটার খুব ডিটেইলসে আমার দেখা নয়া চীন বইটার একটা পুরাপুরি রিভিউ আমি বানাইছি, এটার উপর একটা ফুল ভিডিও আছে আমার চ্যানেলের ভিতরে, আপনারা এটা দেখে আসতে পারেন। অন্যদিকে চীনে কিন্তু একটা কনসেপ্ট আছে যার নাম পঞ্চশীলা তথা পাঁচটি নীতি। এইটা কিন্তু হইতেছে মূলত ইন্টারন্যাশনাল রিলেশনশিপের একটা নীতিমালা, যেটা প্রথমে 1950-এর দশকে চীন আর ভারতের মধ্যে একটা চুক্তির মাধ্যমে হয়েছিল। এইটা ধরা হয় এই পাঁচটা নীতি যদি আপনি মানেন আন্তর্জাতিক ক্ষেত্রে, তাইলে আপনি শান্তিপূর্ণ আর সম্মানজনকভাবে দেশ পরিচালনা করতে পারবেন। এই পাঁচটা নীতি হচ্ছে নাম্বার 1, একে অপরের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান। নাম্বার 2, পারস্পরিক অনাক্রমণ, একজন আরেকজনের উপরে অ্যাটাক করব না। নাম্বার 3, অভ্যন্তরীণ বিষয়ে একে অপরের উপরে হস্তক্ষেপ না করা। নাম্বার 4, সমতা ও পারস্পরিক সুবিধা। এবং নাম্বার 5, শান্তিপূর্ণ সহাবস্থান। বাংলাদেশ আর চীনের দ্বিপাক্ষিক যে সম্পর্ক, এই ক্ষেত্রেও কিন্তু পঞ্চশীলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই বছর অর্থাৎ 2024 সাল, এইটা কিন্তু হচ্ছে পঞ্চশীলার 70 বছর পূর্তি। তো যেটাই হোক, শুরুর দিকে বাংলাদেশের কিন্তু চীনের কাছ থেকে যে মূল স্বার্থটা ছিল সেটা ছিল সামরিক আর রাজনৈতিক। আপনি ন্যাচারালি চিন্তা করেন, একটা দেশ মাত্র স্বাধীন হয়েছে, এই দেশটা চাবেই যে শক্তিশালী অন্য যে দেশগুলো আছে ওদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি গড়ে তুলি। এইখানে তখনকার যে সরকার ছিল তারও একটা ভূমিকা ছিল। চীন বাংলাদেশের ডিফেন্স সেক্টরে তখন অবদান রাখা শুরু করে, আর এই যে বাংলাদেশের ডিফেন্সে চীন অবদান রাখা শুরু করলো, এটা এখন একটা অন্য লেভেলে পৌঁছায় গেছে। চীন এখন বাংলাদেশের সবচেয়ে বড় ডিফেন্স সাপ্লায়ার। বাংলাদেশের মিলিটারি হার্ডওয়্যারের 70 থেকে 80% আসে চীন থেকে। তবে এই সামরিক সম্পর্কের থেকেও আরো বেশি তাৎপর্যপূর্ণ হইতেছে বাংলাদেশ এবং চীনের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক। 1990 আর 2000-এর যে দশকটা আছে, ওই সময় এই দুই দেশের মধ্যে অনেকগুলো এগ্রিমেন্ট সাইন হয়, যে কারণে দুই দেশের মধ্যে ব্যবসা অনেক বাড়তে থাকে। এইসব এগ্রিমেন্টের মেইন টার্গেটটা ছিল, দেখেন ভাই, আমি আপনার দেশে যদি পণ্য পাঠাই, আমার ট্যারিফ বা শুল্কটাকে কমায় রাখেন, আর ট্রেড ভলিউম আমাকে বাড়াইতে দেন, বেশি বেশি পণ্য যাতে আমি রপ্তানি করতে পারি। 2006 সালে আইসা এই ট্রেড রিলেশন বা বাণিজ্যিক সম্পর্কটা একটা অন্য উচ্চতায় পৌঁছায় যায়, যখন চীন বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার হয়। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনার কথা যদি বলি, 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কিন্তু বাংলাদেশে ভিজিট করেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সফর, অনেকগুলো চুক্তি স্বাক্ষরিত হয়। এই সফরের একটা গুরুত্বপূর্ণ দিক ছিল অবকাঠামো এবং বিনিয়োগ প্রকল্পের মাধ্যমে আঞ্চলিক সংযোগ বাড়ানোর লক্ষ্যে চীনের একটা গ্লোবাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আছে, যেটার নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI। এই BRI এ বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা। এশিয়া, আফ্রিকা আর ইউরোপের মধ্যে যে নেটওয়ার্কটা আছে, এইখানে অর্থনৈতিক সম্পর্ক বলেন কিংবা বাণিজ্যিক যে নেটওয়ার্কটা গড়ে তোলার কথা বলেন, BRI ইনিশিয়েটিভটিকে কিন্তু অনেক বেশি প্রাধান্য দেওয়া হয়। এখন বাংলাদেশের সুবিধাটা কি দেখেন, BRI এর ভিতরে আমি যদি বাংলাদেশকে রাখি, এই পুরা নেটওয়ার্কটা বানানোর জন্য আমার তো রাস্তাগুলোকে উন্নত করতে হবে, আমার অনেকগুলা ব্রিজ বানাইতে হবে, ইভেন বিদ্যুৎ কেন্দ্রের মতন প্রকল্পগুলোতে আমাকে বিনিয়োগ করতে হবে। সো এইগুলোর মাধ্যমে বাংলাদেশের কিন্তু একটা ইকোনমিক বুম হইতেছে। এখনকার কথা যদি বলি, চীন কিন্তু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেড পার্টনার, আর এই দ্বিপাক্ষিক যে ট্রেডের পরিমাণটা আছে, এটা এখন $24 বিলিয়ন পৌঁছায় গেছে। বাংলাদেশ এখন টোটাল যে ট্রেড করে তার 17% করে চীনের সাথে। আপনি রোড বলেন, ব্রিজ বলেন, হাইওয়ে বলেন, এইগুলাতে চীন যে কন্ট্রিবিউশনটা রাখতেছে, এটা তো আপনারা একদম সবাই নিজের চোখেই দেখতেছেন। এইটা আপনি পদ্মা সেতুর কথা বলেন কিংবা দিনাজপুরের সেই বড় পুকুরিয়ার কয়লা খনি, যেটার নিচে আমি যে আসছিলাম, একটা ভিডিও করছি এটা পুরাটার উপরে, প্রচুর চাইনিজ ইঞ্জিনিয়ার, চাইনিজ ওয়ার্কাররা কিন্তু এখানে কাজ করছে। এইটা ছাড়াও আগে যেটা বললাম, চীন বাংলাদেশের 98% পণ্যের জন্য ট্যারিফ মওকুফ করে দিছে। এইটা বাংলাদেশকে একটা লিস্ট ডেভেলপড কান্ট্রি থেকে ডেভেলপিং কান্ট্রিতে
উন্নীত করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনি যদি উল্টা দিকে চিন্তা করেন, চীনের জন্য কিন্তু বাংলাদেশ এখন খুবই গুরুত্বপূর্ণ। এটার একটা অফকোর্স বড় কারণ বিআরআই প্রজেক্ট, আর চীন এই বিআরআই প্রজেক্টের জন্য অনেক সময়, টাকা আর এফোর্ট দিতেছে। টেকনোলজির কথা তো আশা করি আর বলা লাগবে না। আপনি বাজারে যেই পরিমাণ চাইনিজ প্রোডাক্ট দেখেন বাংলাদেশে, চাইনিজ মোবাইল, হেডফোন, স্মার্ট ওয়াচ থেকে শুরু করে টেকনোলজিক্যাল প্রোডাক্টগুলোতে চীন কিন্তু বিশাল একটা মার্কেট ক্যাপচার করে রাখছে। এটা কিন্তু শুধু বাংলাদেশেই না, এটা পুরো সাউথ এশিয়াতে চীনের একটা বড় মার্কেট আছে। বাংলাদেশের যে 5G টেকনোলজির দিকে একটা ট্রানজিশন হইতেছে, এইখানেও কিন্তু চীন কন্ট্রিবিউট করতেছে। এইসব তো গেল, আপনি যদি কালচারাল ডিপ্লোমেসির দিকে আসেন, চীন বাংলাদেশে বিভিন্ন কনফুসিয়াস ইনস্টিটিউট বানাইতেছে, কালচারাল ইভেন্ট করে তাদের যে কুইজিন আছে, আর্ট, এইগুলা প্রদর্শন করা, বাংলাদেশি স্টুডেন্টদেরকে বেশি বেশি স্কলারশিপ দেওয়া, চীনে আরো বেশি পরিমাণে পর্যটকদেরকে আমন্ত্রণ করা, এরকম আরো অনেক পিপল টু পিপল এনগেজমেন্ট করতেছে যাতে এইগুলো আরো বাড়ে। ইভেন বাংলাদেশের বিভিন্ন ক্রাইসিসের সময়ে চীন কিন্তু বাংলাদেশকে হেল্প করছে। সেটা আপনি 1975 থেকে দেশ পুনর্গঠন করে বিভিন্ন প্রজেক্ট বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বলেন, চীন এইসব জায়গাতে অনেক হেল্প করছে। আপনারা জানেন 2007 সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বাংলাদেশ কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। চীন কিন্তু তখন বাংলাদেশকে অনেক হেল্প করে। সেম ভাবে বাংলাদেশকে চীন হেল্প করে 2009 সালে যখন আইলা আঘাত হানে এবং 2020 সালে যখন ঘূর্ণিঝড় আমফান আঘাত হানে। কোভিড-19 মহামারীর সময় চীন কিন্তু বাংলাদেশকে প্রচুর পরিমাণে মেডিকেল সরঞ্জাম দিছে, মাস্ক, পিপি, টেস্ট কিট, ভেন্টিলেটর এইসব দিছে। চীন বাংলাদেশের অন্যতম প্রধান টিকা সরবরাহকারী ছিল। ওরা কিন্তু বাংলাদেশে সিনোফার্ম টিকাটা দেয়, যেটা বাংলাদেশে ইন টোটাল টিকাদান কর্মসূচিটা যে আমরা চালু রাখতে পারছি, এটাতে অনেক হেল্প করছে। ইভেন বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের জন্য চীন হেল্প পাঠায়। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কিছুদিনের মধ্যেই চীন ভিজিট করতেছেন, আর এই ভিজিটটাই জুলাই মাসেই হবে, কিছুদিনের মধ্যেই। এইখানে কি কি এগ্রিমেন্ট সাইন হয় এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ব্যাপারে ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্ট অফ দি কমিউনিস্ট পার্টি অফ চায়না সিপিসি এর সেন্ট্রাল পার্টির একজন মিনিস্টার, যার নাম লিউ জিয়ান শাও, যিনি কিনা কিছুদিন আগেই বাংলাদেশ ভিজিট করে গেছেন, উনি বলতেছেন তারা শেখ হাসিনার এই ভিজিটটা নিয়ে অনেক আশাবাদী। একই সাথে তিনি এগ্রিমেন্ট বা চুক্তি সম্পর্কে বলেন, উই ডু সাইন এগ্রিমেন্টস এন্ড ইউ নো উই প্রমিস এন্ড উই ডেলিভার। তো বুঝতেই পারতেছেন বাংলাদেশের যে সংকটগুলা চলতেছে, এইটার উপর ভিত্তি করে এই ভিজিটটা কতটা গুরুত্বপূর্ণ হইতে যাইতেছে। আর বাংলাদেশের অবস্থানটা যে জায়গায়, সেই হিসাবে চীনের সাথে আমরা যদি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি, এটা একদিকে যেমন আমাদেরকে অনেক বিকল্প তৈরি করে দিবে, তেমনি ভাবে আমাদের নিজেদের দেশের ভিতরেও নিজেদেরকে ডেভেলপ করার সুযোগ তৈরি করবে। বাংলাদেশের মানুষ এমনিতেও চীনকে কম্পারেটিভলি অনেক ভালো চোখে দেখে, এন্ড আশা করা যায় এইটা সামনেও আরো অব্যাহত থাকবে। চীন নিয়ে চাইলে আরো অনেক কথা বলা যায়, কিন্তু আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে, আপনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।